অজান্তে কিডনির ক্ষতি আমি করছি। এখন কথায় কথায় জাঙ্ক ফুড খাওয়ার যে অভ্যাসটা, কিডনি নিজে যখন অসুস্থ হচ্ছে সে তার পাশাপাশি আর কোন কোন অর্গানকে সবচেয়ে বেশি আঘাত হানে? কিডনি যখন অসুস্থ হচ্ছে তখন তার হাত পা ফুলেছে, মানে আপনি দেখে বুঝতে পাচ্ছেন যে তার শরীরে জল রয়েছে। হ্যাঁ, তো সেটা কোন স্টেজ অফ ডিজিজ? এটা তো ইউজুয়ালি ঝুঁকি কাদের বেশি? আপনার বয়স যত বাড়ে তত তো ঝুঁকি বাড়ে। কোমরের ঠিক মানে পিঠের অংশটা যদি ভাবি, ও এটা কিডনি পেইন বা হ্যাঁ, মানে এটা কতটা সত্যি মিথ্যে নাকি কি? এটা না, এটা তো সত্যি কথা। কিছু ক্ষেত্রেই যে যা রটে তার কিছুটা তো ঘটেই। কি কি সিমটমস দেখলে সচেতন হব? নমস্কার, আমি রেশমি। হেলথ ইম্প্যাক্ট বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানের মধ্যে অন্যতম হচ্ছে কিডনি। এবারে আমরা এই বিষয়গুলো সম্পর্কে বেশ কম জানি এবং তার থেকেও বেশি সমস্যা হয় যখন আমরা কিছু ভ্রান্ত ধারণা জানি এবং সেগুলো নিয়ে চর্চা করি। তাই আজকে সেগুলো ভালোভাবে বুঝে নেওয়ার জন্যই আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে ডক্টর তন্ময় মুখার্জি। ডক্টর, অনেক অনেক স্বাগত জানাই আপনাকে শুরুতেই। এবারে কি হয় ডক্টর, যে আমরা প্রত্যেকেই এই মুহূর্তে যে মানে লাইফস্টাইলের মধ্য দিয়ে যাচ্ছি সেখানে সবাই খুব দৌড়চ্ছেন, প্রত্যেকেরই কাজ আছে, প্রত্যেকেই জাঙ্ক ফুড খাচ্ছেন। তো এই সব কিছুর মানে কিছু তো প্রভাব আমাদের শরীরের ওপর পড়ছে, বিভিন্ন অর্গানের ওপর পড়ছে। আমার সত্যি আজকে এটা জানার ভীষণ ইচ্ছে যে এই যে ধরুন যা কিছু আমরা করছি, এমন এমন অনেক বদঅভ্যাস হয়তো আমারই রয়েছে, আমাদের দর্শকদের অনেকের মধ্যে হয়তো রয়েছে, যেটা আমরা জানি না, অজান্তে কিডনির ক্ষতি আমি করছি। সেটা প্লিজ আমাদেরকে প্রথমেই জানতে চাইবো সেই জায়গা থেকে। না, ডেফিনেটলি এটা তো একটা প্রবলেম যে আমাদের এখন যে লাইফস্টাইলে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি দিনের পর দিন, এটা হয়তো মানে আমরা চেষ্টা করলেও এখান থেকে এখন বেরোনোর জায়গায় নেই। পুরো নিষ্কৃতি পাবো, পুরোপুরি নিষ্কৃতি আমরা পাবো না এক্স্যাক্টলি। তো সেইগুলো তো আমাদের অবশ্যই কিডনির ওপরও বাজে প্রভাব ফেলছে, অ্যাজ এ হোল গোটা বডির উপরে প্রভাব ফেলছে। রাইট। যেমন আমি যেটা আপনি বলছিলেন একটু আগে, যে আমরা এখন কথায় কথায় জাঙ্ক ফুড খাওয়ার যে অভ্যাসটা, আগে যেটা ছিল মানে যখন আমার পূর্বপুরুষদের যখন সময় ছিল তখন যেটা ছিল যে এত রেস্টুরেন্ট ছিল না, এত জাঙ্ক ফুড লোকে খেত না, এত অপশন ছিল। এখন কি হয়েছে, এখন বাড়িতে থাকলেও লোকে সুইগি জোম্যাটো করছে এবং বাড়ির খাবারটা প্রায় অনেকে ভুলেই গেছে। হয়তো আমরাও মাঝে মাঝে তাই করছি। সেই জাঙ্ক ফুডগুলো যেভাবে তৈরি, এই জাঙ্ক ফুডগুলোতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা জানি না যে এই প্রসেসড ফুডগুলোতে কতটা পরিমাণে প্রিজারভেটিভস দেওয়া আছে। এটা হচ্ছে আমার সবচেয়ে কনসার্নিং এরিয়া, যেখানে কিডনি খারাপ হতে পারে। আমরা জানি না যে এক্স্যাক্টলি কতটা প্রিজারভেটিভ রয়েছে। আমরা তো একটা অর্ডার করে দিচ্ছি মোবাইল ফোন থেকে এবং খাবার চলে আসছে, আমাদের ডিনারটাও হয়তো সেটাই হয়ে যাচ্ছে, আমাদের অনেক সময় ব্রেকফাস্টও সেই হয়ে যাচ্ছে। এবং এই যে বাইরের খাবারগুলো, যেখানে আমাদের কোনো হাত নেই যে কিভাবে খাবারটা তৈরি করা হয়েছে, কতটা অর্গানিক ওয়েতে তৈরি করা হয়েছে, তো সেটা একটা প্রসেসড ফুডে যে কেমিক্যালসগুলো থাকে, পার্টিকুলারলি যে প্রিজারভেটিভসগুলো থাকে, আর যে সমস্ত খাবারের সেলফ লাইফ অনেক বেশি, সেগুলো যে আমরা খাচ্ছি, নট এ ফ্রেশ ফ্রুটস বা ফ্রেশ খাবার, একেবারে গরম রান্না করা খাবার খাচ্ছি না, সেইটা কিন্তু আমাদের একটা কিন্তু নেফ্রোটক্সিক তো অবশ্যই। এবং সে সমস্ত ধরুন খাবার যেগুলো শীতল খাবার, যেগুলো আমরা মাইক্রোওয়েভ করে খাচ্ছি, অর্থাৎ কিনা মানে আপনি যেটা বলছেন যে প্রিজারভেটিভ কতটা পরিমাণে আছে, যে কারণে ডক্টর এখন বাচ্চারাও, মানে আমি বলছি যে কিডনির সমস্যা ধরা হতো যে হয়তো একটা বয়সকালে গিয়ে হয়, কিন্তু এখন বোধহয় তা নয়, মানে বয়সের সেই কোন সময় মানে সীমা বোধহয় নেই। একদম, আপনি কিডনি রিলেটেড নয়, ঠিকই বলেছেন। এখন রিসেন্টলি আমেরিকান কার্ডিওলজি অ্যাসোসিয়েশনের একটা গাইডলাইন এসছে, সেখানে হয়তো এটা পুরোপুরি কিডনি রিলেটেড নয়, এটা কিছুটা হার্ট রিলেটেডও ব্যাপার, কিন্তু দেখা যাচ্ছে চাইল্ডহুড ওবেসিটি ইজ এ মেজর কনসার্ন। এবং আগেকার দিনে বলা হতো যে একটা ছেলে বা মেয়ে তার 18 বছর বয়স না হলে তার কিন্তু লিপিড প্রোফাইল দেখার দরকার নেই, আগে বলা হতো যে তার আগে করে আপনি। কিন্তু রিসেন্টলি একটা গাইডলাইন এসছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের, সেখানে বলছে যে 9 to 11 ইয়ার্স এর মধ্যে কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষেত্রে লিপিড প্রোফাইল স্ক্রিন করতে হবে, কারণ হচ্ছে তারপরে যদি আমরা করি তাহলে ইটস টু লেট
তারপরে তার একটা হার্ট অ্যাটাক বা যদি কোনো প্রবলেম হয় সেটা, এবং আমরা রিসেন্টলি দেখছি কি যে অনেক মারাত্মক। সেলিব্রিটি মানুষ, একেবারে অনেক আমাদের চারপাশের মানুষ, হুম তারা হয়তো অ্যাপারেন্টলি ওয়েল হেলদি, হুম কিন্তু তাদের সাডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে। আমরা রিসেন্টলি দেখেছি, অনেক সময় আমরা এটাকে কোভিড রিলেটেড ডেথ বলে অনেকে ভাবছিলাম, হুম কিন্তু দ্যাট মাইট নট বি দ্য কজ। একেবারে আমরা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিনিং করিনি এবং আমাদের লাইফস্টাইলগুলো অ্যাপ্রোপ্রিয়েট নয়। হুম চাইল্ডহুড ওবেসিটিটা খুব বেড়ে গেছে, একেবারে, এবং এই যে মোবাইল কার্বোনেটেড অ্যাডিকশন, ড্রিঙ্ক নানান রকম, কার্বোনেটেড সেটাও ড্রিঙ্কস, মারাত্মক। মোবাইল অ্যাডিকশনস। হুম আগেকার দিনে বাচ্চারা তো মাঠে ঘাটে খেলাধুলো করতো, এখন একটা মেজর অংশ চলে যায় মোবাইল দেখে দেখে। সুতরাং সেখান থেকে একটা সিডেন্টারি লাইফস্টাইল, যেটা আমাদের একেবারে। বড়দের ক্ষেত্রে হতো, সেটা বাচ্চাদেরকেও এফেক্ট করছে, বাচ্চাদেরকে এফেক্ট এবং করছে। অ্যাজ এ হোল সোসাইটি ইজ এফেক্টেড, হুম এবং এর ইম্প্যাক্ট তো পড়ছে, কিডনির ওপরেও পড়ছে। ডক্টর, এই মানে কিডনি নিয়ে কি আমরা, মানে যেহেতু আমরা কম শিক্ষিত, কোনো সন্দেহ নেই সেটা বলতে, সেই জন্যই কি আমরা এখনো মানে এমন অনেক জায়গা থেকে আমরা বুঝতেও পারি না যে কখন স্লোলি আমার একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। মানে আমরা জানি বলেই কি এই সমস্যাটা, মানে আপনার কাছে যারা পেশেন্ট আসছেন ধরুন, ধরুন পায়ে ফোলা ভাব বা দুর্বলতা, যে সিমটমসগুলো দেখা যায়, আমরা কি কিছুটা মানে আমরা কি মিসগাইডেড, তাই আমরা বুঝতে পারছি না যে এটা আমাকে মানে একটা কিডনির অসুখের দিকে হয়তো বা আমি টার্ন করছি? মানে আপনার কি অভিজ্ঞতা না, বলে? এইটাতে শিক্ষিত বা কনসাসনেসের চাইতে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, কিডনি অসুখের নেচারটাই এমন ওকে যে মানে এরা লাস্ট পর্যন্ত টেনে দেয়, মানুষকে বুঝতে না দেয়। কিডনি অর্গানটাই এমন আর কি। এবং যখন দেখা যাচ্ছে যে আমাদের 80% বা তার বেশি কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, হুম তখন কিন্তু সিমটমসগুলো অ্যাপিয়ার করছে, আচ্ছা, এবং তখন তার আগে অবধি কিন্তু মানে কিডনি নরমালি বিহেভ করে যাচ্ছে? কিডনি নর্মালি বিহেভ করছে না, কিন্তু আচ্ছা। আমরা এটা বোঝার মতো কোনো ক্লিনিক্যাল সিমটমস তৈরি হচ্ছে না। আচ্ছা, ওকে ওকে। কিডনি আস্তে আস্তে খারাপ হচ্ছে ভেতরে ভেতরে, হুম হুম কিন্তু যতক্ষণ না এটা 80% বা তার বেশি ড্যামেজ হচ্ছে, হুম ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লিনিক্যাল সিমটমসগুলো, যেটা দেখে আমি বুঝতে পারবো যে না আমার কিডনিটা সত্যি সত্যি ভেতরে ভেতরে একটু একটু করে খারাপ হচ্ছে, হুম সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এটা Okay. হচ্ছে কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজের নেচারটাই এরকম, যেগুলো আচ্ছা। স্লোলি এটা ড্যামেজ হতে থাকে ভেতরে ভেতরে, আচ্ছা অনেক সময় বোঝা যায় না, হুম এবং সেজন্যই কিডনি ডিজিজকে একটা সাইলেন্ট কিলার বলা হয়, ওকে যে বোঝা যাচ্ছে না। যখন বোঝা যাচ্ছে অনেক সময় তো আমরা অনেক সময় ইগনোরেন্ট হয়ে যাই, যে ঠিক আছে এটার জন্য হচ্ছে বা ওটার জন্য হচ্ছে, আমরা অনেক সময় ইগনোর করি, হুম কিন্তু অনেক সময় এটা সত্যি সত্যি বোঝাও যায় না। সেজন্য যদি কোনো সিমটমস আসে, হ্যাঁ, তাহলে কিন্তু তখনই সাথে সাথে রিঅ্যাক্ট সাথে রিয়্যাক্ট করা এবং সাথে ব্যবস্থা নেওয়া উচিত। ওকে। এবং আমরা সেটা বলি যে ঘটনা ঘটার আগে যদি আমরা এটা ধরতে পারি, সেক্ষেত্রে ইম্পর্টেন্স অফ স্ক্রিনিং, মানে পরীক্ষা করা স্ক্রিনিং, সেক্ষেত্রে আমরা দেখে নিই যে আমাদের রিস্ক ফ্যাক্টরসগুলো কি আছে। অর্থাৎ কিডনি রোগ আমার নেই, কিন্তু আমার কি কি রিস্ক ফ্যাক্টরস রয়েছে যে আমার ভবিষ্যতে কিডনি রোগ হতে পারে, যেমন সেটা এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন, একটা হচ্ছে ডায়াবেটিস, একটা হচ্ছে হাইপার টেনশন। আমার ডায়াবেটিস আছে, তার মানে আমার ভবিষ্যতে কিডনি রোগ হতে পারে। আমার হাইপার টেনশন আছে, মানে আমার ভবিষ্যতে কিডনি রোগ হতে পারে। আমার ওবেসিটি রয়েছে, অর্থাৎ আমার ভবিষ্যতে কিডনি রোগ হতে পারে, ওবেসিটি রিলেটেড। আমার একটা ফ্যামিলিতে হিস্ট্রি রয়েছে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যাদের কিডনি ডিজিজ ছিল, আমারও কিন্তু হতে পারে। আমার যদি জেনেটিক কোনো হিস্ট্রি থাকে, তাহলে আমার হতে পারে। অথবা আমার যদি প্রোন, অর্থাৎ মানে আমার একটা রিস্ক ফ্যাক্টর রয়েছে। এমন নয় নেসেসারিলি আমার হবেই, কিন্তু আমার হতে পারে। আর যদি আমার হতে পারে বলে আমি জানি, তাহলে কিন্তু আমাকে স্ক্রিনিং করতে হবে ফর কিডনি ডিজিজ। কারণ কিডনি ডিজিজের নেচার এমন যে এটা কিন্তু আমাদের সিমটম সেইভাবে যতক্ষণ না অ্যাডভান্স ড্যামেজ হচ্ছে, ততক্ষণ কিন্তু বোঝা যায় না। এটা স্ক্রিনিং এর মাধ্যমেই ধরতে হবে। সেক্ষেত্রে আমাকে কিন্তু অ্যানুয়াল স্ক্রিনিং করতে হবে। মানে এই যে ডায়াবেটিস আর কিডনি, মানে এরা তো একেবারে মানে কি বলবো, মানে সম্পর্কিত সাংঘাতিক ভাবে একদম। তো ধরুন কেউ যদি মানে হয়তো তিনি বর্ডার লাইনও যদি থাকেন, হ্যাঁ, মানে তাহলেও কি সেটা মানে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? মানে আমি বলছি তার হয়তো খুব একটা মানে এখনো হয়তো সেই রকম ভাবে ব্লাড সুগার লেভেল খুব হাই নয়, কিন্তু বর্ডার লাইনে রয়েছেন, তাকে অলরেডি ডক্টর হয়তো বলেছেন যে আপনি সাবধানে থাকুন। মানে কেন এই দুটো, মানে ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড কেন? মানে কি এক্স্যাক্টলি হয় আমাদের শরীরের ভেতর, এটা যদি একটু কাইন্ডলি বলেন। বর্ডার লাইন মানে যেটা আপনি বলছেন, সেটাকে ডাক্তারি পরিভাষায় বলে প্রি ডায়াবেটিস, মানে ডায়াবেটিসের ঠিক আগের অবস্থা, প্রি ডায়াবেটিস। এক্ষেত্রে বর্ডার লাইনে আছি কি নেই সেটা দেখার জন্য না, আমাদের অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা ফাস্টিং ব্লাড সুগার করলাম, বা একটা পোস্ট প্যান্ডিয়াল ব্লাড সুগার করলাম, খাওয়া দাওয়ার 2 ঘন্টা পরে ব্লাড সুগার করলাম। অনেকে এই পর্যন্ত গিয়েই থেমে যায়, যে আমার হয়তো
পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগারটা সামান্য বেশি হ্যাঁ। বা একটুখানি বেশির দিকে আছে, এটা বর্ডার লাইন ভাবেন অনেকে, কিন্তু বেসিক্যালি তা নয়। কিন্তু বেসিক্যালি হচ্ছে কি আমাদের দেখতে হয় যেটা HbA1c, অর্থাৎ আমাদের গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনটা কত আছে, অর্থাৎ যে হিমোগ্লোবিনটা আমাদের সুগারের সাথে রিয়াকশন করে বডিতে রয়ে গেছে, আচ্ছা। সেইটা দেখে আমরা বুঝতে পারি যে সত্যি সত্যি ট্রুলি ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস আছে কি নেই। আচ্ছা। যদি দেখি যে আমাদের HbA1cটা বেশি, অর্থাৎ এটা 6.5 বা তার বেশি, তাহলে কিন্তু ফাস্টিং ব্লাড সুগার খুব সামান্য বেশি অথবা পিপি ব্লাড সুগার খুব সামান্য বেশি থেকে নিশ্চিন্ত হওয়ার কোনো উপায় নেই। আচ্ছা। HbA1cটা যদি একটু বেশি থাকে তখন কিন্তু আমাদেরকে এটা ধরে নিতে হবে এটা ফ্র্যাঙ্ক ডায়াবেটিস, এবং সেই ডায়াবেটিসের কিন্তু অ্যাগ্রেসিভলি চিকিৎসা করতে হবে, না হলে কিন্তু কিডনি বা আদার অর্গানসগুলো যেমন আছে চোখ, এগুলো কিন্তু খারাপ হওয়ার দিকে যাবে। মানে কিডনি নিজে যখন অসুস্থ হচ্ছে, সে তার পাশাপাশি আর কোন কোন অর্গানকে সবচেয়ে বেশি আঘাত হানে, কোন অর্গানের উপরে? না, এটা তো বটেই যে কিডনি যখন অসুস্থ হচ্ছে তখন তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, অর্থাৎ হাইপার টেনশনটা বেড়ে যাচ্ছে। হাইপার টেনশন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের হার্টের মাসেলগুলোকে মোটা করে দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অর্থাৎ হার্টটাকে কিন্তু মোটা করে দিচ্ছে। এছাড়াও অনেক সময় যদি র্যাপিড হাইপার টেনশন সার্জ হয় তাহলে কিন্তু সেরিব্রাল স্ট্রোক, অর্থাৎ মাথার মধ্যে স্ট্রোক হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে, পার্টিকুলারলি ব্রেনের মধ্যে হেমারেজ হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। অর্থাৎ কিডনি ডিজিজের জন্য ব্রেন হ্যামারেজ, আমাদের ব্রেন হেমারেজ হতে পারে যদি আমার কিডনি ডিজিজ প্রপারলি কন্ট্রোল না থাকে, আমার হাইপার টেনশন প্রপারলি কন্ট্রোল না থাকে, সেটা রয়েছে। এছাড়া আমাদের কিডনি ডিজিজ হলে আমাদের সোডিয়াম লেভেল ফ্লাকচুয়েট করতে পারে, সোডিয়াম লেভেল কমে যাওয়ার চান্সেস বেশি, পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়ার চান্সেস অথবা কমে যাওয়ার চান্সেস বেশি। সোডিয়াম লেভেল কমে গেলেও কিন্তু আমাদের কিন্তু ব্রেন ডিসফাংশন হতে পারে, একটু ভুলভাল বকা, অর্থাৎ সেন্সোরিয়ামটা গন্ডগোল হয়ে যাওয়া, এইগুলোর চান্সেস থাকে। ইভেন কনভালশন পর্যন্ত হতে পারে যদি সোডিয়াম লেভেল খুব কমে যায়। তার মানে কিডনি খারাপ হলে কিন্তু এর ইম্প্যাক্টটা কিন্তু গোটা বডির মধ্যে পড়ছে, অবশ্যই সাংঘাতিক, এবং সেটা ফেটালও অনেক ক্ষেত্রে ফ্যাটাল, যদি আমরা প্রপারলি টাইমে প্রপার ইন্টারভেনশন না করতে পারি। ডক্টর, এটা কেন দেখা যায় যে ধরুন কিডনি চিকিৎসা হয়তো কেউ করছেন কোনো রোগী এবং যথেষ্ট কেয়ারফুলও হচ্ছেন, তা সত্ত্বেও অনেক সময় মানে তার হয়তো যে লনজিভিটি অফ লাইফ সেটা কিছুটা কম্প্রোমাইজড হয়, মানে এটা কেন হয়, মানে কোন অবস্থায় হয়? মানে অফকোর্স আপনার এরকম অনেক পেশেন্টরা আপনারা দেখেন, কোন অবস্থায় সেটা হয়? মানে সেটা কি আরো অন্যান্য কারণ থাকে সেটার সাথে জড়িয়ে? ক্রনিক কিডনি ডিজিজ যেটা রয়েছে, সেই ক্রনিক কিডনি ডিজিজের ক্রনিক কথাটার অর্থটাই হলো এটা একটা ইরিভার্সিবল আর কি, মানে যে অসুখটা যে পর্যায়ে গেছে সেটা ইরিভার্সিবল। এবারে যে জিনিসটা ইরিভার্সিবল পর্যায়ে গেছে, যদি আমি ট্রিটমেন্ট করি বা ফার্দার চিকিৎসা করি, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসাও করি, তাহলেও যে পোর্শনটা খারাপ হয়ে গেছে সেই পোর্শনটা কিন্তু রিকভার করা সম্ভব না। কিন্তু আমরা এটাকে বাকি যে পোর্শনটা ভালো আছে সেই পোর্শনটাকে কিন্তু আমরা ভালো রাখার চেষ্টা করতে পারি, অথবা যদি বা খারাপ হয় সেটাকে আমি পোস্টপোন করতে পারি বা রিটার্ড করতে পারি। আচ্ছা আচ্ছা। এর সঙ্গে দেখা যায় যে আমাদের ক্রনিক কিডনি ডিজিজ যাদের রয়েছে তাদের একটা বয়সেরও একটা ব্যাপার থাকে। অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এল্ডারলি পপুলেশনের ক্ষেত্রে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এফেক্টেড হয়। তো এই যে এজ বেড়ে যাওয়া, এই এজ বেড়ে যাওয়াটা একটা তো শুধুমাত্র কিডনির উপর এফেক্ট নয়, এটা অ্যাজ এ হোল এজ বেড়ে যাওয়া। এজ বেড়ে যাওয়ার অর্থ হলো তার কিডনিরও যেমন এজ বাড়ছে, তার বাকি অর্গানস গুলো তো ওল্ড হচ্ছে, এবং তাদেরও একটা তো ফাইনাইট স্প্যান রয়েছে। এই জন্য সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে যে চিকিৎসা করার পরেও প্রোগ্রেশনটা হতেই থাকে। এবং যেটা আমরা দেখি ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে সবচাইতে যেটা আমাদের অন্য অর্গান এফেক্ট করে, সেটা কিন্তু আমাদের দেখি হার্ট এফেক্টেড হচ্ছে। এবং অনেক সময় দেখি যে কিডনি ডিজিজের রোগীরা যারা কিডনির চিকিৎসা প্রপারলি নিচ্ছেন, তাদের কিডনির জন্য কোনো অসুবিধা হলো না বা ফ্যাটালিটি হলো না, কিন্তু তাদের একটা সাডেন একটা হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট বা সেরিব্রাল হেমারেজ, এই রোগগুলো কিন্তু অনেক সময় কমপ্লিকেট করে দেয় জিনিসটাকে। এবং সেক্ষেত্রে কিন্তু ফার্দার ট্রিটমেন্টটা না একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্যে পড়ে যায়, এবং ফার্দার ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করা এবং দীর্ঘদিন সুস্থ থাকার একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে ওঠে। অবশ্যই, এবং সেই চ্যালেঞ্জটা শুধু যে সেই রোগী নিজে ফেস করছেন তা না, তার সাথে তার পরিবার কেউ একই রকম ভাবে, অবশ্যই একটা বার্ডেন, সাংঘাতিক রকম একটা লড়াই। যখন মানে দেখা যাচ্ছে যে একজন কারোর শরীরে জল জমতে শুরু করছে, কোনোভাবে,
সেটাই কি মানে সেটা কি যথেষ্ট অ্যালার্মিং, এবং ওই পরিস্থিতি থেকে মানে ওই পরিস্থিতিটা ঠিক কোন স্টেজ বলে আপনার মনে হয় যে আপনার কাছে যখন পেশেন্ট আসছে, মানে তার অলরেডি হাত পা ফুলেছে, মানে আপনি দেখে বুঝতে পাচ্ছেন যে তার শরীরে জল রয়েছে, হ্যাঁ 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 হ্যাঁ, তো সেটা কোন স্টেজ অফ মানে ডিজিজ? এটা তো ইউজুয়ালি এটাকে আলাদা করে কোনো স্টেজ বলা নেই, কিন্তু Okay. জল জমছে মানে হচ্ছে পেশেন্টের একটা ভলিউম ওভারলোড হচ্ছে। ভলিউম ওভারলোড হচ্ছে বলতে মানে তার যা জল খাওয়া উচিত, ভদ্রলোক বা ভদ্রমহিলা তার চাইতে বেশি জল খাচ্ছেন। ওকে, কারণ হচ্ছে কি, যদি উনি তার অ্যাডিকুয়েট জল খেতেন তাহলে কিডনি কিন্তু সেই জলটাকে বার করে দিতে পারত। জল জমে যাচ্ছে মানে হচ্ছে কিডনি অ্যাডিকুয়েট ইউরিন আউটপুট কিন্তু করতে পারছে না, রাইট। তার ফলে রেসিডুয়াল জলটা কিন্তু শরীরে জমে যাচ্ছে। না মানে কিন্তু আমিও তো কোনোদিন বেশি জল খেয়ে ফেলতে পারি, কিন্তু সেটা কি তা আমার কি সেটা হাত পা ফুলে যাওয়ার কথা না? না, সেটাই বলছি যে যদি নর্মাল কিডনি ফাংশন থাকে হ্যাঁ, তাহলে কিন্তু একটু সেটা বেশি urine জল দিয়ে- খেলে হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ইউরিন দিয়ে বেরিয়ে যাওয়ার কথা। কারেক্ট। কিন্তু যদি কিডনি ফাংশনটা একটু ডিটোরিয়েট করে বা একটুখানি কমে যায়, তখন কিন্তু যদি কারুর বেশি জল খাওয়ার টেন্ডেন্সি থাকে, তখন কিন্তু কিডনি তার অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ না করার জন্য একটু জল জমে যেতে পারে, কারণ ইউরিন যদি অ্যাডিকুয়েট না হয় ওকে, তার জন্য। ওকে, ওকে, তো সেটা তো আমাদের ক্রনিক কিডনি ডিজিজের স্টেজ 3 অনওয়ার্ডসই হতে পারে। আচ্ছা, যত ক্রনিক কিডনি ডিজিজ বাড়বে তত এই প্রবলেমটা আরও বেশি হওয়ার চান্সেস বেশি। সেই জন্য ক্রনিক কিডনি ডিজিজের একটা ওয়ান অফ দ্য ট্রিটমেন্টই হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশনস। ফ্লুইড রেস্ট্রিকশন। ডক্টর, এমনি নর্মাল মানে একজন মানুষ যার মানে হয়তো এখন সেরকম কোনো কমপ্লিকেশন নেই, তা সত্ত্বেও কি আপনি বলবেন যে জল খাওয়ার যে পরিমাণ সেটা কি একটা নির্দিষ্ট থাকা উচিত? না, মানে- একদমই নয়। এটা দেখতে হয় যে আমাদের শরীরে যে তার কিডনি কতটা জল বার করতে পারছে আচ্ছা, এবং তার মানে কতটা তার নিজের জল তেষ্টা রয়েছে, আচ্ছা, এই দুটোর উপর নির্ভর করে। Okay. যদি দেখা যায় যে একটা মানুষের খুব বেশি বেশি পিপাসা পাচ্ছে, তার মানে তার শরীরে জলের রিকোয়ারমেন্ট রয়েছে, ডিম্যান্ড রয়েছে, হ্যাঁ, এবং তার যদি কিডনি হেলথ মোরাললেস ঠিক থাকে তাহলে তার ইউরিন আউটপুটও ঠিক থাকার কথা এবং তার শরীরে জল জমার কথা নয়। ওকে, সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করি সেটা হচ্ছে অ্যাজ পার থার্স্ট জল খেতে, ওকে, অর্থাৎ ফ্লুইড রেস্ট্রিকশনসের সেক্ষেত্রে দরকার পড়ে না, প্রোভাইডেড যে ওনার কোনো শরীরে ভলিউম ওভারলোড হচ্ছে না অথবা জল জমছে না এরকম। ওকে, যদি দেখা যায় না জল জমার একটা টেন্ডেন্সি রয়েছে, তখনই কিন্তু এই ফ্লুইড রেস্ট্রিকশনসের ব্যাপারটা চলে আসে এবং জলের রেস্ট্রিকশন করতে হয়। ডক্টর, যেহেতু এখন মানে প্রচুর ভিডিওস, প্রচুর কন্টেন্ট ডিজিটাল ওয়ার্ল্ডে রয়েছে, এবং আমি যে শুরুতেই বলছিলাম যে অনেক ভুল ধারণাও তার মধ্যে থেকে আমাদের তৈরি হয়ে যায়। খাওয়া দাওয়া নিয়ে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, মানে এরকম অনেক মানে আমরা মানে তথ্য পাই যে অমুক মানে হলুদ খেলে বা কোনো একটি সবজি খেলে বা কিছু খেলে মানে লিভার বা কিডনি একেবারে মানে সাফ সুতরো হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। এই ধারণাগুলো সম্পর্কে আমাদের একটু বুঝে নেওয়াটা জরুরি। এমন কি সত্যি কোনো টোটকা আছে যার মাধ্যমে কিডনিকে একেবারে দারুণ করে ফেলা যায় কোনো একটি সবজি বা কোনো কিছু খেয়ে? না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি রিসেন্টলি দেখছিলাম যে চায়নাতে কিছু কিছু গাইডলাইন্স এসছে এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব অ্যান্ড মানে কতটা ক্রেডিবিলিটি রয়েছে এই নিয়ে, ইনস্টাগ্রাম, এইগুলো নিয়ে কিন্তু চায়নাতে কিছু গাইডলাইন্স এসছে। আমার মনে হয় ভবিষ্যতে হয়তো ইন্ডিয়াতেও সেরকম গাইডলাইন্স আসবে, কেননা যে কেউ যে কোনো জিনিস নিয়ে কথা বলছেন তার উপর একটা রেস্ট্রিকশন করার চেষ্টা করেছে চায়না গভর্নমেন্ট। ওনারা বলেছেন যে যাদের যে বিষয়ে এক্সপার্টাইজ নেই তারা সেই বিষয়ে কথা বলছে, এটা কিন্তু ওদের দেশে অ্যালাউ হচ্ছে না। আমার মনে হয় এটা একটু ভালো অ্যাপ্রোচ, যে মানুষজন কনফিউজ হবে না যদি সঠিক মানুষ সঠিক তথ্য দেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা গভর্নমেন্ট রেগুলেশনসের মধ্যে পড়ছে, তো সেটা হয়তো ভবিষ্যতে আমাদের এখানেও আসবে, এটা আশা করি। না, যেটা ব্যাপার হচ্ছে যে এরকম কোনো কিন্তু এরকম কিন্তু কোনো এভিডেন্স নেই যে এই খাবারটা খেলে কিডনি একদম ঠিক হয়ে যাবে, এরকম কিন্তু কোনো এভিডেন্স নেই। বরঞ্চ কিডনি যদি খারাপ হওয়ার কারণগুলো আমরা দেখি যে রুট কজ, সেগুলো তো ডায়াবেটিস, হাইপারটেনশন, গ্লোমেরুলোনেফ্রাইটিস, এইগুলো যদি আমরা ঠিক না করি তাহলে একটা সিম্পল খাবার খেলে কি করে কিডনি ঠিক হতে পারে, এটা কিন্তু বোঝা উচিত। তো এইটা একটা ব্যাপার। তবে অবশ্যই আয়ুর্বেদিক শাস্ত্রে কিছু কিছু আগেকার দিনে আমাদের মুনি ঋষিরা ছিলেন, তারা কিছু কিছু ট্রিটমেন্ট ইউজ করতেন কিডনি রোগীদের ক্ষেত্রে। সেগুলো হচ্ছে ধরুন একটা খাবার হচ্ছে পুনর্রবা শাক বলে। আচ্ছা, এটা অনেকে দেখেছি ইউটিউবে বা বলেন যে এটা খেলে কিডনি একদম ঠিক হয়ে যাবে, এটা কিন্তু একদমই নয়।
এটা যেটা করে সেটা হচ্ছে এটা আমাদের ইউরিনের ফ্লোটাকে অনেক সময় বাড়িয়ে দেয়, যাদের ওই শরীর ফুলে গেছে তাদের ক্ষেত্রে অনেক সময় এগুলো খেলে একটু জল বেরিয়ে যেতে পারে। কিন্তু এইগুলো খেলে যে কিডনি ঠিক হয়ে যাবে তা কিন্তু তার একদমই কোনো নয়, evidence কিছুটা নেই। সিমটোম্যাটিক রিলিফ অনেকের ক্ষেত্রে হতে পারে। ওকে। কিন্তু আজকালকার দিনে যেখানে এভিডেন্স বেসড মেডিসিন, সেখানে এই সমস্ত শাক পাতা নিয়ে এগুলো তো রিসার্চ খুব কম হয়, তাই এগুলোতে কতটা ভালো হচ্ছে কতটা খারাপ হচ্ছে এইটা কিন্তু সেটা সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে, সেজন্য আমরা এটাকে কোনোদিনই রিকমেন্ড করতে পারি না। অ্যাবসলিউটলি। আপনি যেরকম শুরুতেই বলেছিলেন যে কোন কোন খাবার আপনারা বর্জন করবেন, যেটা কিনা আমাদের মানে লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে গিয়ে সেটা যে কোনো অর্গানকে এফেক্ট করছে, তার মধ্যে থেকে কিডনিও পড়ছে। ঝুঁকি কাদের বেশি, মানে আমি বলছি যে কোন বয়সে এই ঝুঁকিটা সব থেকে বেশি হয়, বা মেল ফিমেল তার মধ্যে কি কোনো পার্থক্য থাকে যে কারা বেশি ঝুঁকিপূর্ণ? আপনার বয়স যত বাড়ে তত তো ঝুঁকি বাড়ে। ওকে। কারণ বয়স বাড়ার সাথে সাথে কিডনিগুলোরও বয়স বাড়ছে, সুতরাং কিডনিগুলো দুর্বল হচ্ছে ন্যাচারালি, সুতরাং তার তো ঝুঁকি বাড়ছে। সেজন্য আমরা দেখি যে বয়স বাড়ার সাথে সাথে ইজিএফআর কমে যাচ্ছে। সেম ক্রিয়েটিনিন থাকলেও একটা মানুষের যেটা 20 বছর বয়সের ক্রিয়েটিনিন 1 এবং 20 বছর বয়সে ক্রিয়েটিনিন 1, তার ইজিএফআর কিন্তু মোর দ্যান 90 হবে। কিন্তু এই ক্রিয়েটিনিন 1 যদি 70 বছর বয়সে হয় তাহলে কিন্তু ইজিএফআরটা কমে গিয়ে ওটা হচ্ছে 60 হয়ে যাবে, 30 ml কমে যাবে, শুধুমাত্র বয়স বাড়ার জন্য। এটা তো একটা ঝুঁকি বটেই, মানে যত বয়স বাড়ছে তত কিডনির ঝুঁকি বাড়ছে, কারণ কিডনিগুলো দুর্বল হচ্ছে। মেল ফিমেলের ক্ষেত্রে অ্যাজ সাচ সেরকম কোনো ঝুঁকি নেই, কিন্তু একটা ঝুঁকি তো অবশ্যই ফিমেলদের ক্ষেত্রে বেশি, কারণ ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিডনি সাইজ জন্মগতভাবে একটু ছোট মেলদের তুলনায়। কিন্তু যদি এটা প্রপারলি ফাংশনিং নেফ্রন থাকে সেক্ষেত্রে ঝুঁকি হওয়ার বেশি কথা নয়, কিন্তু অবশ্যই ফিমেলদের ক্ষেত্রে জিএফআর একটু কম হয় মেলদের তুলনায়, কারণ কিডনি সাইজটা একটু কম নিয়ে ফিমেলরা জন্মগ্রহণ করে। আচ্ছা, ওকে। একটা মানে এটাও একটা খুব স্বাভাবিক ধারণা যে যদি পিঠের মানে কোমরের ঠিক মানে পিঠের অংশটা যদি ভাবি, সেখানে ব্যথা মানেই মানে এটা একটা, আমি বলছি এটা একটা নর্মালি সবাই ভাবে যে ও এটা কিডনি পেন, বা হ্যাঁ মানে এটা কতটা সত্যি মিথ্যে নাকি কি এটা? না, এটা তো সত্যি কথা কিছু ক্ষেত্রেই, যে যা রটে তার কিছুটা তো ঘটে বলে আমাদের বাংলা একটা প্রবাদ আছে। কিন্তু মানে পিঠে ব্যথা মানে যে কিডনির পেন নয়, এটা তো অস্বীকার করার জায়গা নেই, মানে যতক্ষণ না আনটিল অ্যান্ড আনলেস প্রুভ আদারওয়াইজ। কিন্তু এটাও সত্যি কথা এর পাশাপাশি যে সমস্ত পিঠের ব্যথা কিন্তু কিডনির ব্যথা নয়, রেদার মোস্ট অফ দ্য পিঠের ব্যথা কিন্তু কিডনির ব্যথা নয়। হ্যাঁ, এটা আমরা দেখেছি। কিন্তু অবশ্যই পিঠে ব্যথা হলে কিডনির ব্যথা কিন্তু হতে পারে, যেমন কিডনিতে যদি কোনো একটা বড় সিস্ট থাকে সেখান থেকে পিঠে ব্যথা হতে পারে, যদি কোনো রেনাল স্টোন থাকে যেটা ইউরেটারে গিয়ে আটকে গেছে সেখান থেকে কিন্তু পিঠে অসহ্য ব্যথা হতে পারে, যদি পাইলোনেফ্রাইটিস হয় অর্থাৎ কিডনির আপার ট্র্যাক্টের ইনফেকশন হলে সেখান থেকেও কিন্তু কিডনির ব্যথা বা পিঠের ব্যথা হতে পারে। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখি, আমরা ডে টু ডে প্র্যাকটিসে, যে প্রত্যেকে আমার কিডনির এখানটা ব্যথা করছে মানে আমার কিডনি কোনো রোগ হয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু এগুলো কিডনির ব্যথা নয়। মোস্ট অফ দ্য ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের কোমরের মেরুদণ্ডের ব্যথা, মাসেলের পেন, বা আমাদের যে আমাদের ভার্টিব্রাগুলো রয়েছে অনেক সময় সেই ভার্টিব্রাল পেন বা স্লিপ ডিস্কের ব্যথা, এইগুলো কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা দেখি। কিন্তু অবশ্যই যে কোমরে ব্যথা হলে কিডনির ব্যথা কিনা সেটা রুল আউট করে নেওয়াটা উচিত, মানে ওই ব্যাপারে সচেতন হওয়া উচিত, মানে ব্যথা হলে পরে। তাহলে মানে আজকে অনুষ্ঠানের প্রায় শেষে আমরা চলে এসেছি। আলোচনার সত্যি আরো অনেক বিষয় আছে ডেফিনেটলি কিডনি নিয়ে, যেটা শুরুতেই বললাম যে আমরা হয়তো এখনো অনেক কিছু আমাদের জানা বাকি, বোঝা বাকি, এবং আপনি যেটা বলছিলেন যে যেহেতু সেরকম কোনো সিমটমস ও সেইভাবে বুঝতে দেয় না, তাই সেটা আরো ডিফিকাল্ট। কিন্তু তবুও কিছু বিষয় রয়েছে যেগুলো, এক তো আপনি ডেফিনেটলি বললেন যে পরীক্ষা করাটা জরুরি, তার বাইরে আর কি কি সিমটমস দেখলে সচেতন হব, যার মধ্যে থেকে মানে এই যে হাত পা ফুলে যাওয়া সেটা কি একটা সিমটমস, না আরো এরকম রয়েছে যেটা আমরা জানি না? হাত পা ফুলে যাওয়া তো অবশ্যই একটা সিমটমস, কিন্তু এটা খুব লেট প্রেজেন্টেশন, মানে ওটা অনেক পরের দিকে হয়। তার আগে যেটা আমরা দেখি সেটা হচ্ছে প্রস্রাবে ফেনা হচ্ছে কিনা, আচ্ছা, ইউরিন খেয়াল করতে হবে, হ্যাঁ ফ্রদি ইউরিন হচ্ছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং পার্টিকুলারলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউরিন করার পরে সেটাকে যদি কোনো আমরা ফ্লাশ করছি কোমরে, তখন সেই ফেনাটা চলে যাচ্ছে কিনা, যদি এটা পারসিস্ট করে ফেনাটা, তাহলে কিন্তু এটা একটা ডেফিনিট কিডনি ডিজিজের লক্ষণ, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা সিমটমস। কিন্তু যদি এটা চলে যায় তাহলে অতটাও উদ্বিগ্ন হওয়ার মতো নয়, কিন্তু যদি ফ্রদি ইউরিন যেটা পারসিস্ট করছে ইভেন আফটার 1 to 2 ফ্লাশ, সেটা কিন্তু অবশ্যই খুব সিরিয়াসলি দেখা উচিত এবং এটাকে গুরুত্ব দিয়ে
ইভালুয়েট করা উচিত এবং চিকিৎসা করা উচিত। অবশ্যই তাই। ডক্টর, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেকগুলো বিষয় যেটা আমাদের করা উচিত আর করা উচিত না, দুটোই আমরা জানলাম। এবং লাইফস্টাইল মডিফিকেশন, এটা তো আমার ধারণা সব চিকিৎসকরা প্রত্যেকবারই আমাদেরকে বোধহয় মনে করিয়ে দেন। কাজেই সেই জায়গা থেকে সচেতন হওয়াটা দরকার, কারণ দীর্ঘ রোগ ভোগ বা কোনো রোগকে ডেকে আনা কোনোটাই আমাদের উদ্দেশ্য নয়। আমরা সচেতন হয়ে সেই জায়গাগুলোকে যদি নিজেরা বুঝতে পারি এবং সঠিক সময়ে চিকিৎসকের কাছে যেতে পারি, সেটাই একান্ত কাম্য। হেলথ ইম্প্যাক্ট বাংলা এই জন্যই এই সমস্ত এপিসোড আপনাদের সামনে নিয়ে আসে, যাতে আপনাদের প্রশ্নে নিরসন করা যায়। তারপরেও প্রশ্ন থাকবে, কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন। আরেকদিন ডাক্তারবাবুকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।